তো শুভ অপরাহ্ন। সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার অনলাইন জ্যোতিষ শিক্ষা, ক্লাস নাম্বার হচ্ছে 59। আমরা প্রথম ব্যাচ কিন্তু শেষ করে ফেললাম, কিন্তু এটি দেখতে দেখতে আমাদের 60তম ক্লাসে পদার্পণ করতেছি। আগামী 31 তারিখে 31 তারিখে গিয়ে শেষ হবে। তো আজকের ক্লাসের আয়োজন হচ্ছে বিষয় জন্ম সময়ের সঠিকতা নির্ণয়। তো এই জন্ম সময়ের সঠিকতা আমরা কিভাবে নির্ণয় করব? কোনো জাতক আমাদের কাছে আসলো, আসার পরে সে একটি জন্ম তারিখ দিল। জন্ম তারিখ থেকে আমরা হয়তো প্ল্যানেটটি বের করলাম, কিন্তু জন্ম সময়টা সে যে বলছে, যে মা বলছে 9টা থেকে 10টা, কেউ বলছে 10টা থেকে 11টা, কেউ বলছে হয়তো রাত 10টা থেকে 11টা। এই যে সময়, আবার ওই সময় লগ্ন দেখা যাচ্ছে একই বর্ডারে পড়ছে, দেখা যাচ্ছে একটি লগ্নের সঙ্গে আরেকটি লগ্নের সংযোগ স্থলে গিয়ে লগ্ন করছে। তখন আমরা বিভ্রান্ত হই, যে বিভ্রান্ত হয়ে পড়ি আসলে লগ্নটা কি হবে। আর যখন আমরা লগ্ন নির্ধারণ না করতে পারি, তখন যেন আমাদের গণনাটা মুখ থুবড়ে পড়ে, আমরা তাদেরকে সঠিক নির্ণয় করতে পারি না। এমনকি সঠিক দশা নির্ণয় করতে পারি না, সঠিক যোগ করতে পারি না। তো দিকেই কিন্তু আমাদের বাধা হয়। তো সেই বাধা আমরা কিভাবে বুঝবো যে সময়টি কি যাচ্ছে, আসলে কেমন হচ্ছে, কোন সময়টা ধরলে আমাদের ভালো হয়, সেই অনুযায়ী তাকে বলতে হবে। এটা যদিও অনেকটাই সহজ, তো আমাদের অনুধাবন করার বিষয়। তো আমরা একটু অনুধাবন করে দেখে আসব যে আসলে জন্ম সময়টি সঠিক বললো কি বললো না। তো সেক্ষেত্রে আমরা একটি জন্ম তারিখ তৈরি করে ফেলি, একটি চার্ট তৈরি করি। সর্বপ্রথম যে কোনো একজন একটি জন্ম তারিখ বলবেন। প্রথম 18টা। 18। আরেকজন বলুন মাস। মাস বলুন একজন। 6 মানে জুন। কি মাস বলছেন? হ্যাঁ স্যার, জুন। একজন স্যার, সাল জুন। বলুন। আরেকজনের সাল বলুন। 1992। আচ্ছা 98 লেন। 1998। এবার একজনের টাইম বলুন। সন্ধ্যা 6টা। 6টা। জন্মস্থান ঢাকা। হরোস্কোপটা বের করুন। এর কারণ নাই, কারণ আছে তো। দেখ কারণ আলাপনে আসিল। তার বৃশ্চিক লগ্ন। বৃশ্চিক লগ্ন। কুম্ভে কেতু। মিনে বৃহস্পতি চন্দ্র। বৃহস্পতি চন্দ্র। মেষে শুক্র শনি। মেষে শুক্র শনি। বৃষয় মঙ্গল দগ্ধ। মিথুনে রবি বুধ। মিথুনে রবি বুধ দগ্ধ। সিংহে রাহু। এই হচ্ছে প্ল্যানেটটি। লগ্ন কত ডিগ্রিতে আছে?
লগ্ন আছে স্যার 23°33'। 23°33'। আর হচ্ছে আমাদের চন্দ্র কত ডিগ্রিতে আছে? চন্দ্র আছে স্যার 17°9'। তো এই হচ্ছে আমাদের প্ল্যানেট। (17°9') মানে উত্তর ভাদ্রপদ। এখানে রেবতী এক পাদ দেখাচ্ছে স্যার। হ্যাঁ, রেবতী এক পাদ। 17 নয় না 13। ও সরি, হ্যাঁ হ্যাঁ, রেবতী হবে, রেবতী। এই হচ্ছে আমাদের ক্লাস। তো দেখুন, আমাদের নজর দিতে হবে কোথায়? যেহেতু জন্ম সময়ের সঠিকতা নির্ণয় করব, সময়টি 6টা কিনা। তো লগ্ন আমাদের 23°20' রয়েছে লগ্ন। আমাদের কয়েকটা দিকে বের করলে কিন্তু প্রথম বুঝতে পারবো যে আমরা যখন আটকে যাব তখন আমাদের উদ্ধারের পথ কি। এটি হচ্ছে মূল উদ্দেশ্য। তো আমাদের লগ্ন 23°33' আছে। আমরা বুঝছি যে হ্যাঁ, এটা বৃশ্চিক লগ্ন। এখন এই যে 6টা বললো, ধরেন বলছে 5টা থেকে 7টার মধ্যে, আমরা মাঝখানে ধরে নিয়েছি 6টা। কিন্তু যখনই জন্ম সময় ধরেন 6টা 6:30 ক্রস করে যাবে। আরে তোমার লেখিন না তো। ও ছকটা লিখে নেবেন। আচ্ছা, লেখেন। তো যখনই 6:30 ক্রস করবে তখন কিন্তু দেখা যাচ্ছে আমাদের লগ্নটা ধনুতে চলে যাবে। তো আমাদের বিচার করার আগে কিন্তু বৃশ্চিক, ধনু এবং তুলা 3 দিকে নজর দিতে হবে। ধরে নিন এই এক্সাক্ট 6টা জানায়নি, আমাদের জন্ম সময় জানিয়েছে 5টা টু 7টা PM। আমরা মাঝখানে ধরে ধরেন একটা ছক তৈরি করেছি। এইবার আমাদের কথা হচ্ছে যে 5টায় হলে লগ্ন বৃশ্চিক থাকছে, 7টায় হলে কিন্তু লগ্ন ধনুতে চলে যাচ্ছে। তো যখন এই ধনুতে চলে যাচ্ছে, আমাদের প্রথম নজর কিন্তু আমাদের নিতে হবে যে এই দুটি লগ্নের মধ্যে সেই জাতকের বৈশিষ্ট্যের সঙ্গে মেলে কিনা। এটা আমাদের প্রথম দেখতে হবে যে লগ্নগত বৈশিষ্ট্যের সঙ্গে কিছু কথা বলে তার চেহারার কিছু বিবরণ আমাদের তো সামনের পরে এসে থাকবে, সেগুলো জেনে বুঝে তারপর নির্ধারণ করতে হবে। এটা হচ্ছে চর্চা করতে করতে প্রথম অভিজ্ঞতার বিষয়। কিন্তু অভিজ্ঞতার শুধু নয়, এখানে দেখতে হবে যে লগ্নপতি, যে তার মন এবং দেহ কারক, সেই লগ্নপতিটা মঙ্গল সপ্তমে দগ্ধ হয়ে অবস্থান করছে। তো লগ্নপতি সপ্তমে গিয়ে দগ্ধ হলো এবং লগ্নের উপর সে দৃষ্টিও দিল। তাহলে লগ্নপতি লগ্নে দৃষ্টি দিল, বৃশ্চিক লগ্নে। মঙ্গল হচ্ছে পাপ গ্রহ, সে দগ্ধ হয়েছে, তার মানে সে কিন্তু তার শক্তি লোপ পেয়েছে। লোপ পেয়ে সে সেই লোপ শক্তি দিয়ে, বিলুপ্ত শক্তি দিয়ে দৃষ্টি দিল তার লগ্নের উপর। তাহলে লগ্নের পাওয়ার কিন্তু এখানে কমলো, বাড়েনি। কিন্তু যখনই কমলো লগ্নের পাওয়ার, তখন এই লগ্নের উপর দেখুন আর কেউ কোনো দৃষ্টি ফেলেছে কিনা। দেখুন আর কেউ কিন্তু কোনো দৃষ্টি ফেলেনি। তাহলে এই যে লগ্নপতি মঙ্গল যে অবস্থান করলো সপ্তমে, তার উপর কেউ কোনো দৃষ্টি দিল কিনা, তাও কিন্তু দেয়নি, কোনো গ্রহ দৃষ্টি দেয়নি। তাহলে লগ্নপতি সে নিজের মতো অবস্থানে সপ্তমে দগ্ধ হয়ে অবস্থান করে তার দুর্বল দৃষ্টিটা লগ্নের উপর ফেলেছে। এখন আমাদের দেখে আসবো যে হাতে মঙ্গলটা অশুভ না শুভ। এখানে মঙ্গল কেমন থাকার কথা? মিউট করে মিউট। এইখানে
এইখানে মঙ্গল যদি লগ্নপতি এবং ষষ্ঠপতি যদি দগ্ধ হয়ে সপ্তমে বৃষে অবস্থান করে থাকে বৃশ্চিক লগ্ন সাপেক্ষে পাপ, তাহলে সেই মঙ্গল হাতে কেমন থাকার কথা? স্যার এটা তো আমার মনে হচ্ছে মঙ্গলটা তো ডাউনই থাকবে 1 নম্বর। আর পাপ, হ্যাঁ ডাউন তো থাকবেই। সপ্তমপতি তার নিজের ঘরে দৃষ্টি দিছে, মঙ্গল সপ্তম থেকে নিজের ঘরে, ডাউন তো থাকবেই। প্লাস কিছু একদম এটা অ্যাক্সিডেন্টলি ঘটে গেছে, হৃদয়ানন্দী অবশ্য বুঝালো। হ্যাঁ বলে, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ। তো মঙ্গল তো হাতে ডাউন তো থাকবেই। আর আর এটা একটা মানে ওই জব চিহ্ন বা অল্প ভার্টিক্যাল রেখাও থাকতে পারে। এইবার ধরেন মঙ্গলের ক্ষেত্রটা মোটের উপর কথা হচ্ছে একটু নেগেটিভ থাকবেই। হ্যাঁ স্যার। তাহলে নেগেটিভ মঙ্গল যদি হাতে থাকে তাহলে এই ব্যক্তির আমরা ধরে নিব যে মঙ্গল হাতে দুর্বল রয়েছে, এখানেও দুর্বল আছে লগ্নটি, তাহলে বৃশ্চিকে মার্ক করা যেতে পারে। এবার একটু ধনু দেখে আসবো, যেহেতু জন্ম সময় 5টা থেকে 7টা, তো ধনু লগ্নের ক্ষেত্রে লগ্নপতি বৃহস্পতি, সে কিনা কোথায় মিনি অবস্থান করছে। তো ধনু লগ্ন সাপেক্ষে বৃহস্পতি কেমন অবস্থানে আছে? ভালো স্যার, ভালো। সে লগ্নপতি এবং চতুর্থপতি, চতুর্থে চন্দ্রকে যুক্ত করে, অষ্টমপতি চন্দ্রকে যুক্ত করে জীব যোগ তৈরি করেছে। হ্যাঁ স্যার। এই যে জীব যোগ তৈরি করেছে, এই বৃহস্পতি দেখুন সে চতুর্থ ভাবে থেকে আমাদের মানে লগ্নের দ্বাদশে তার নবম দৃষ্টি দিয়েছে, লগ্নের হচ্ছে দশম ভাবে হচ্ছে তার সপ্তম দৃষ্টি দিয়েছে, আর লগ্নের হচ্ছে অষ্টম ভাবে তার পঞ্চম দৃষ্টি দিয়েছে। তাহলে এই যে বৃহস্পতি লগ্নপতি শক্তিশালী হয়ে অষ্টম ভাবে দৃষ্টি দিল এবং লগ্নপতি তার সে আমাদের কর্মভাবে দৃষ্টি দিল আর হচ্ছে দ্বাদশ ভাবে দৃষ্টি দিল। তাহলে এই যে দৃষ্টিটা দিল, দিয়ে এই ভাবগুলোকে অষ্টম ভাবে দৃষ্টি দিল, এটি বৃহস্পতি তুঙ্গ গৃহ, অষ্টমপতি কিনা বৃহস্পতির সঙ্গে শক্তিশালী অবস্থানে আছে। শক্তিশালী। তো সেই যে দৃষ্টি অবশ্যই তার অষ্টম ভাবের যে মারামারি, কাটাকাটি, লাঠালাঠি, মিথ্যা প্রবঞ্চনা, মিথ্যা অপমান, অপদস্থ হওয়া, নেশা, মদ্য, জুয়া, এই সকল দিক থেকে নিশ্চয়ই দূরে রাখবে। তাহলে জাতক কি আসলে নেশা করে? জাতক কি আসলে মিথ্যা ছল চাতুরি কথা বলে? জাতক কি বা জাতিকা কি আসলে এই নেগেটিভ চরিত্রের মানুষ না পজিটিভ চরিত্রের মানুষ? এটি আমরা কি তার ভিতর থেকে বের করতে পারবো না? এইবার যদি জিজ্ঞেস করা হয় যে তার দ্বিতীয় দিকে লক্ষ্য রাখতে হবে তার পিতা কেমন, তাহলে এখানে বৃহস্পতি হাতে আমরা কেমন দেখবো? ধনু লগ্নে হলে বৃহস্পতি তো অবশ্যই ভালো দেখবো, আর বৃশ্চিক লগ্ন হলে বৃহস্পতি কেমন দেখবো? বৃশ্চিক লগ্ন হলে তো স্যার ভালোই থাকবে, আরো ভালো থাকবে, অর্থাৎ দুই ভাবেই ভালো আছে। কিন্তু বৃশ্চিকের ক্ষেত্রে বৃহস্পতি দিয়ে আমরা কি করব? বৃশ্চিকের ক্ষেত্রে বৃহস্পতিকে দিয়ে কি করব আর ধনুর ক্ষেত্রে বৃহস্পতিকে দিয়ে কি করব, এটা আমরা জানি না। আপনি স্যার বৃশ্চিকের বৃহস্পতি তো মারকত্ব দুশো আসছে, মারকত্ব দোষ থাকলেও সে পঞ্চমপতি ত্রিকোণপতি পঞ্চমে এখানে ভালো ফল দেবে। এখানে স্যার
এই যে এই ধনুর ক্ষেত্রে তো এই আপনার অষ্টমপতি চন্দ্র, আর ওই বৃশ্চিকের ক্ষেত্রে ভাগ্যবতী চন্দ্র। এই বৃহস্পতি যে চন্দ্রের অবস্থান থেকে অনেকটা বোঝা যাবে। অষ্টমপতি আর ভাগ্যবতী এই চন্দ্রের অবস্থান থেকে কিন্তু অনেকটা বোঝা যাবে। অষ্টমপতি আর ভাগ্যবতী এই ক্ষেত্রে স্যার চন্দ্রক্ষেত্র থেকে একটি রেখা তো বৃহস্পতির দিকে যাওয়ার কথা ক্ষেত্রে ধরেন একটি রেখা চন্দ্র বৃহস্পতির কানেক্টেড যুক্ত একটি রেখা থাকার কথা। এখানে স্যার রাহুর দৃষ্টি আছে, ষষ্ঠ দৃষ্টি আছে, রাহুর ষষ্ঠ দৃষ্টি আছে স্যার। রাহুর ষষ্ঠ দৃষ্টি হয় না, রাহু পঞ্চম সপ্তম নবম আর দ্বাদশে দৃষ্টি দেয়। হ্যাঁ ঠিক আছে স্যার। তাহলে যখনই বৃহস্পতি চন্দ্রের একটা কানেকশন তৈরি হতে পারে, অর্থাৎ চন্দ্রক্ষেত্র থেকে ভাগ্য রেখা উঠে বৃহস্পতির ক্ষেত্রে যেতে পারে তার হাতে, এটা কিন্তু বৃশ্চিক লগ্নেও যেতে পারে, ধনু লগ্নেও কিন্তু যেতে পারে, দুই লগ্নেই কিন্তু যেতে পারে। তাহলে আমরা ধরবো কিভাবে? শুধু এক মঙ্গল দিয়ে কি ধরা সম্ভব? স্যার এইখানে বৃশ্চিকের হলে বৃশ্চিকের হলো তো স্যার ভাগ্যবতী, তখন তো চন্দ্রটা অবস্থানটা খুব শুভ হবে। আর মানে চন্দ্র হাই থাকবে স্যার, হাই থাকবে, চন্দ্র অবস্থান ভালো হবে। আর যেহেতু ধনু অষ্টমপতি, তখন চন্দ্রের মধ্যে একটু হইলে স্পট থাকবে, একটু হইলে নেগেটিভিটি থাকবেই। তবু আমরা যদিও একটি জায়গায় গিয়ে, আমার প্রশ্ন হচ্ছে শুধু কি একটি জায়গায় গিয়ে আমরা সন্তুষ্ট থাকবো, না আরো কিছু হাতিয়ে দেখবো? আর দেখা দরকার অন্য গ্রহগুলির অবস্থান দেখতে হবে স্যার। হ্যাঁ, রাহুর অবস্থান দেখতে হবে, শনির অবস্থান, সবগুলি গ্রহের অবস্থান, হাতের সাথে ছকের মিল। আমরা সহজভাবে দেখুন, সহজভাবে আমরা একটু বুঝি, তারপরে আমরা কিন্তু এরকম 5টা ছক দেবো আজকের ক্লাসে। 5টা ছক কিন্তু আমাদের দেখতে হবে, ঠিক আছে? তাহলে চর্চাটা আমাদের ঠিক মতো হবে। তো প্রথম হচ্ছে সাউন্ড আজকে কোথার থেকে আসছে আমি তো বুঝতেছি না। ইটুদা আপনার এখান থেকে সাউন্ড আসে? ইটুদার এখান থেকে আসে। ওই হেডফোনটা বাদ দেন, আপনি হেডফোন রাখার দরকার নেই। হেডফোন রাখলে আসলে একটা অন্যরকম শব্দ আসে। এখন সাউন্ড আসছে স্যার? না না, এখন ওই হেডফোন ঠিক আছে, ওই ফ্যানের বাতাসে রিফ্লেকশন হয়ে সাউন্ড আসছে। হ্যাঁ হ্যাঁ, হেডফোন দরকার নেই। তো দেখুন, আমরা বৃশ্চিক হোক আর ধনু হোক, আমরা যদি বৃশ্চিক হয় তাহলে যদি বলে দেই যে তার মার চতুর্থ ভাবে কেতু নিশ্চয়ই শুভ ফলদাতা হবেন না। না, আমরা কিন্তু ক্লাস করেছি যে 2, 9, 10, 11 তে কেতু শুভ ফল দেবে, আর বাকি ঘরগুলোতে অশুভ দেবে, সে যে লগ্ন যাই হোক না কেন। তাহলে চতুর্থে কেতু অশুভ ফল দেবে। যদি বলি তার মা অসুস্থতায় ভুগছে, আর সেটি যদি সঠিক হয়, তাহলে আমরা বৃশ্চিক লগ্নকে একটা টিক মারতে পারি, না যে বৃশ্চিক লগ্নকে একটা টিক মারি। এইবার বৃশ্চিক লগ্নে আরেকটি প্রশ্ন করতে পারি, কারণ ধনপতি এবং পঞ্চমপতি বৃহস্পতি বৃশ্চিক লগ্ন সাপেক্ষে শুভ কারক গ্রহ, আবার মারক গ্রহ, কিন্তু নিজ গৃহে অবস্থান করে নিশ্চয়ই সে মারক দেবে না। আচ্ছা দেখি সাউন্ডটা কি আমাদের আসছে কিনা, মেইন আইডি থেকে আসছে কিনা। ক্লাসটা তো ডিস্টার্ব করছে না, এখন তো কোনো সাউন্ড নেই। তাহলে সাউন্ডটা কোথা থেকে? না স্যার, আমার ঘরটি এসেছিল, ওই ধূপবাতির সন্ধ্যাবাতি দিচ্ছিল। ও আচ্ছা আচ্ছা, কিন্তু এটা সন্ধ্যাবাতির শব্দ না, অন্য শব্দ হচ্ছে। আচ্ছা যাই হোক, তো আমরা যদি বৃশ্চিক লগ্নে হতে পারে ধনপতি। টিটুদা, ওই আপনি ওই যখন কথা বলেন তখন অন করবেন, তাহলেই হবে, বুঝছেন টিটুদা? হ্যাঁ, এইবার ধনপতি এবং পঞ্চমপতি হতে পারে বৃশ্চিক লগ্নে মারক, মুখ্য মারক, কিন্তু নিজ গৃহে জীবযোগ তৈরি করে সে নিশ্চয়ই মারকত্ব দোষ দেবে না, সে নিশ্চয়ই শুভ কারক হবে। তো শুভ কারক হয়ে বৃহস্পতি পঞ্চমে, তাহলে বলতে পারি তোমার বাবা যথেষ্ট ধার্মিক, বাবা যথেষ্ট সৎ, বাবা উদার, বাবা প্রতিষ্ঠিত, বাবা যশস্বী মানুষ। এটি যদি সঠিক হয় তাহলে বৃশ্চিক লগ্নে আমরা আরেকটি টিক দিতে পারি না?
হ্যাঁ স্যার। পারি? এইবার যদি ধনু লগ্ন যাই, আমরা একে একে টিক দিয়ে আসবো। যদি ধনু লগ্ন যাই, তাহলে ধনু লগ্নের ক্ষেত্রে লগ্নপতি এবং চতুর্থপতি বৃহস্পতি সে শুভ চতুর্থ ভাবে রয়েছে। এইবার ধনু লগ্নে গেলে যদি বলি তোমার মা খুব ধার্মিক, পিতৃকুল অপেক্ষা মাতৃকুল ধার্মিক, তোমার মায়ের শিক্ষা মায়ের আদর্শ দিয়েই তুমি বড় হয়েছো, বা তোমার জীবনে মায়ের প্রভাবটা অনেক বেশি, আর সেটি যদি সঠিক হয় তাহলে আমরা কিন্তু ধরে নিতে পারি ধনু লগ্নে একটা টিক দিতে পারি। হ্যাঁ স্যার। এইবার যদি বলি যে ধনু লগ্নের তোমার তৃতীয় কেতু বসে আছে, তৃতীয় কেতু ভাই বোনের সাথে ষড়যন্ত্র করায়, ভাই বোনের অসুস্থতা বাধায়, ভাই বোনদের কারণে মতানৈক্য হয়, যদি এটা বলি আর সেটি যদি সঠিক হয় তাহলে আমরা কিন্তু আরেকটি টিকও মারতে পারি ওখানে। সঠিক না হলে তো আমরা সরে আসলাম, আর হলে একটি টিক মারলাম। এইবার তার পরবর্তীতে ধনু লগ্নের সব থেকে বড় ব্যাপার হচ্ছে ধনপতি তৃতীয়পতি শনি কিনা ধনু লগ্ন সাপেক্ষে কি মারক। তো সেই মারক শনি লগ্নের পঞ্চমে অবস্থান করছে। দেখুন, শুক্র যুক্ত হয়ে নিচস্থ হতে পারে, শনি নিচস্থ, কিন্তু মারক সে ধনপতি এবং তৃতীয়পতি, সে পঞ্চম ভাবে। তাহলে সে ধন সম্পদ নিয়ে বিপর্যস্ত এবং ভাই বোন নিয়ে বিপর্যস্ত। এই ভাই বোনের আবার ভাই বোনের ক্ষেত্রে কেতু বসে আছে, মানে দুইটি আগেই দিয়ে বসে আছি। সেখানে যদি আরেকটি ডাবল টিক আমরা দিতে পারি না, যে তার যদি লেখাপড়ায় বাধা হয়ে যায়, তার যদি বিশেষ করে অর্থ সম্পদ লুণ্ঠন হয়, অর্থ সম্পদ থেকে সে যদি বঞ্চিত হয়, বা কায়িক পরিশ্রম করছে সফলতা পাচ্ছে না। আবার যদি বলি পঞ্চমে শনি নিচস্থ মারক, তাহলে সে তার বাবা অসুস্থতায় ভুগছে, এটি যদি বলি, এই কথাগুলো যদি সঠিক হয় তাহলে ধনুতে আমরা আরো দুই একটা টিক মারতে পারি কিনা দেখুন। পারি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ধনঞ্জয় রয়, বাবুল দেবনাথ, হৃদয় নন্দী ভিডিও সব অফ করে রাখেন। আর কি করবেন? তো না স্যার, সন্ধ্যা প্রদীপের সময় তো সন্ধ্যা একটু করতে হয়, এই জন্য। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে স্যার আমি গাড়িতে আছি, ওকে, রাস্তাতে পাচ্ছি না। ধন্যবাদ ধন্যবাদ। তো যখন এই টিকগুলো দিলাম, এইবার লগ্নের সপ্তমে, ধনু লগ্নের সপ্তমে বুধাদিত্য যোগ হয়ে আছে। সপ্তমে মিথুনে বুধাদিত্য যোগ, বুধ হতে পারে দগ্ধ, কিন্তু তার নিজ গৃহে সে দগ্ধ কি জন্য হলো এই বুধ? কেউ বলতে রবি পারবে? দ্বারা স্যার। হ্যাঁ, রবির কারণে তো দগ্ধ হয়েছে স্যার। কেন? রবি কত ডিগ্রিতে থাকার কারণে। এটা কি ভাবে বুঝবো যে আমাদের এই গ্রহ দগ্ধ? রবির 12 ডিগ্রির ভিতরে থাকলে তো দগ্ধ হয় স্যার। হ্যাঁ, সুন্দর। তাহলে আমরা উত্তর হবে ডিগ্রিগত কারণে আমরা দেখছি যে রবিটা দগ্ধ হয়েছে। তাহলে হোক রবি দগ্ধ, রবি হচ্ছে ভাগ্যপতি, সে দগ্ধ থেকে বুধাদিত্য যোগ তৈরি করে, মানে ভাগ্যপতির সঙ্গে বুধ আমাদের লগ্নের সপ্তমপতি এবং কর্মপতি, সপ্তম এবং কর্মপতি নিজ গৃহে থেকে লগ্নকে দৃষ্টি দিল। এটি নিঃসন্দেহে আরেকটি শুভ যোগ। হ্যাঁ স্যার। তাহলে আমরা ধনুতে আরো একটি টিক দিয়ে দিতে পারি। কিন্তু ধনুর উপরে যে আমাদের রাহুর যে দৃষ্টি স্যার, দৃষ্টি, রাহুর যে নবম দৃষ্টি, এই কারণে যদি বলি যে তোমার বাম হাত ভেঙেছিল, বাম পা ভেঙেছিল, বা বাম পায়ে আঘাত লেগেছিল, বড় কাটা ফাটা লেগেছিল, বা সেলাই লেগেছিল, এটি যদি সঠিক হয় তাহলে আরেকটা টিক মারতে পারি না? পাওয়া যায়। কেমন হয়? হয় না? রাহুর দৃষ্টি ধনুর পরে, ধনু লগ্নের উপরে রাহুর নবম দৃষ্টি, একই রাহুর নিচু ঘর, এটা কি ছেড়ে কথা বলবে? ছাড়বে কখনো না স্যার। তাহলে আর ভাগ্যস্থানে যখন রাহু অবস্থান করে, সিংহের ঘরে রাহু অবস্থান করে তার দৃষ্টি দিচ্ছে, তাহলে এ তো ছেড়ে কথা বলবে না। এটি যদি সঠিক হয় তাহলে আমরা কিন্তু আরেকটি টিক মারতে পারি।
তখন সরাসরি স্যার আমরা ধনুলগ্ন আপনার শিওর হয়ে দিতে পারবো। এই দেখেন, তো এই যে লগ্ন নির্ণয় করা আমাদের, তাহলে জন্ম সময়ের সঠিকতা নির্ণয় করা কিন্তু আমরা দেখেন শিখে ফেললাম, আমরা কিন্তু জানি, সহজ। তাহলে ক্লাস কি হলো? ক্লাস কি 2 ঘন্টা গেল? কোন রকমে কি গেল? 30 মিনিট লাগলো না। এইবার লগ্ন বৃশ্চিক হবে না ধনু হবে, আমাদের কিন্তু ভাবতে সময় লাগলো না। কিন্তু এই ক্ষেত্রে আবার আরো কিছু কিছু প্রশ্ন থাকে, যেমন কেউ বলেন আমার জন্ম হয় দিনে 10টায় না রাত 10টায়। আরে বেটা, দিনে 10টায় না রাত 10টায় এটা বলতে পারছো না। তখন কি বলছে যে আমার বাবাও নেই মাও নেই, এইবার দিন 10টা না রাত 10টা। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? দিন 10টার একটা লগ্ন, রাত 10টার একটা লগ্ন নিতে পারি, নিতে পারি না? সেই দুটি লগ্নকে যদি আমরা একইভাবে বিচার করতে করতে আসি, তাহলে আমরা দিন 10টা না রাত 10টা এটা বের করতে পারবো না? পারবো স্যার। আজকে সকালবেলায় কিন্তু, সকালে না অবশ্য 3টে বেজে গেছিল, তখন 3টার সময় 4 বন্ধু একসঙ্গে আসছে। তার ভিতর একজন ছেলেটা খুব ভালো স্টুডেন্ট, আমি বুঝছি যে সে সরকারি চাকরি বা ভালো কোনো চাকরি পাবে। তো তাকে সে বলছে জন্ম সময় জানি না, জন্ম তারিখ বলছে, তো তারিখটা সঠিক মনে হলো। এইবার আমি বললাম যে আপনার জন্ম সময় আমি 7:30 দিয়ে একটি লগ্ন বের করে দিলাম, আপনি গিয়ে বাড়িতে গিয়ে, এখন তো ফোন ধরছে না, যদি সঠিক জানতে পারেন আমাকে একটু জানিয়েন। সে ফোন দিয়ে বলল যে স্যার সকাল 7:45 আমার জন্ম। তাহলে ওই ব্যক্তির যে জন্ম সময়টা 12টার ঘরের মধ্যে, আমি যে তার জন্ম লগ্নটা সকাল 7:30 ধরে মিথুন লগ্ন বের করে বিচার করে দিলাম, তাহলে এই বিচার করার পরে 7:45 লগ্ন মিথুন। তাহলে এই যে জিনিসটা ধরা আমাদের জন্য খুব একটা কষ্টকর কি হবে মনে হয়? না স্যার, কিছু না। আমরা যদি মেষ থেকে 12টা লগ্ন একই চার্টে বসাই, ধরেন কোনো সময় জানি না, দরকার নেই, চন্দ্রের ডিগ্রি আমরা কিন্তু লিখেছি 17 ডিগ্রি 9 মিনিট, মানে এই সারা দিন, মানে অহরাত্র চন্দ্র যে মিনে থাকছে তার তো কোনো নিশ্চয়, মানে এটা নিশ্চিত। সূর্যোদয় থেকে পরবর্তী সূর্যোদয় পর্যন্ত সর্বোচ্চ চন্দ্রের গতি 13-20 উপরে নেই, 13 ডিগ্রি 20 উপরে নেই। তাহলে চন্দ্র নিশ্চিত আমাদের মিনেই থাকছে। তাহলে চন্দ্র যদি মিনে থাকে, রাশিটা মিন, তাহলে মিনের বৈশিষ্ট্য তো আমরা পাচ্ছি, এটা নিয়ে নিচ্ছি। এইবার লগ্ন যদি 1 থেকে বা মিন থেকে বসাতে বসাতে আমরা পুনরায় কুম্ভে গিয়ে শেষ করি, আর এক একটা লগ্নের যদি আমরা যেভাবে এই পয়েন্টগুলোকে নোট করার চেষ্টা করি এবং হাতের সঙ্গে যদি দেখে যাই যে হাতে ওই জায়গাগুলো কেমন আছে, তাহলে আমরা কি এই জন্ম সময়ের সঠিকতা নির্ণয় করতে পারবো না? পারা যাবে। তাহলে কি কঠিন? কঠিন বলে কি বলেন? আমি কিন্তু বলেছি যে আমরা সাধারণ শিক্ষার পরে যদি মনোযোগী হই, তো আমরা যখন উচ্চতর শিক্ষায় যাব তখন কিন্তু আমরা কৌশল দিয়ে, যদি আমরা কৌশল শিখি, আমরা যদি মানে এই কৌশল না শিখে, ধরেন আমাদের সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের উদ্দেশ্য ছিল কৌশল শিখবো, আমরা সঠিক মানে কোনো বিচার শিখবো না, কৌশলটাই শিখবো। তাহলে কৌশল শিখলে কিন্তু আমরা যদি বিচার শিখতাম তাহলে কি হতো? ধরুন ওই লগ্ন না পেলে আর কিন্তু বিচার করতে পারতাম না। এইবার ধরুন আমাদের নক্ষত্র বেরোচ্ছে কিন্তু এই চন্দ্রের ডিগ্রি থেকে, আমাদের দশা অন্তর্দশা বেরোচ্ছে সব চন্দ্রের ডিগ্রি থেকে, তাহলে লগ্নটা আমাদের দরকার, কারণ লগ্ন সাপেক্ষে দশাপতি অন্তর্দশাপতির শুভ অশুভত্ব দিয়েই তো তার ওই দৃষ্টি বিচার, পতাকি চক্র, তারপর ধরুন ওই নবতারা চক্র, যাই করুন না কেন ওটা তো আসতে হবে, আমাদের সালগুলো আসতে হবে না? তাহলে ওই লগ্নটা যখন আমরা নির্ণয় করব তখন চন্দ্রের ডিগ্রি আরো সঠিকভাবে আমরা নির্ণয় করে দশা অন্তর্দশা বের করতে পারবো। আর বের করলেই না কিন্তু আমাদের সঠিক বছরে সেই জায়গায় গিয়ে নক করতে পারবো। গুরু কুণ্ডলী একমাত্র কেতু কুণ্ডলী আর হচ্ছে কি কুণ্ডলী,
আর এই যে তিনটে পতাকি চক্রের ইয়ে বিচার, কেতু পতাকি, গুরু কুণ্ডলী, কেতু কুণ্ডলী স্যার। হ্যাঁ কেতু কুণ্ডলী। এই যে তখন না কিন্তু আমরা ওই বছরগুলোকে যদি 2-4টি বছর নক করতে পারি তার জীবনের, তাহলে লগ্ন কি আমাদের নির্ণয় করা আর কোনো কঠিন? না স্যার। দেখেন তো যারা ক্লাসে আছেন সবাই একটু ভাবুন তো, 1 মিনিট চোখ বন্ধ করে ভেবে দেখুন যে আমরা যদি বিচার না শিখে লগ্ন স্যার, লগ্ন বের করা কঠিন হবে না, কিন্তু একটা সমস্যা আছে স্যার। বলেন। সমস্যাটা হচ্ছে যে যে সময়টা আপনার লাগবে, জাতক আপনাকে সেই সময়টা আপনার মানে দিতে চাইবে না। আপনি হয়তো সঠিক পদ্ধতিতে আপনার সঠিক লগ্নটা বের করার জন্য আপনার সঠিক একটা সময়ের আপনার মানে প্রয়োজন। জাতক আপনার মানে বসে বসে চিন্তা করবে যে আরে উনি তো গুনতেছে। উনি তো জাতক তো আপনার বসে আপনার চটপট আপনার মানে চট জলদি আপনার কি মানে তার রেজাল্টটা জানতে চাই, ধৈর্য তার ভিতরে কম। কিন্তু আমি যে তার সঠিক লগ্নটা বের করতেছি ওই সুযোগটা সে আমাকে হয়তো নাও দিতে পারে, বা এরকম একটা বিষয়ের মধ্যে আমি পড়ে যেতে পারি। সুন্দর কথা বলেছেন। যদি মানে ভাগ্যফল প্রত্যাশীর সময় নেই, অর্থাৎ সে চায় আমি 10-15 মিনিটের জন্য এখানে বাজার করতে আসছিলাম, জ্যোতিষী সাইনবোর্ড দেখছি, আমি আমার ভাগ্য জেনে যাব। তো জানতে এসে কি হলো যে জ্যোতিষী দেখছি সময় বেশি ক্ষেপণ করছে, আমার সেই বসার তখন বলবেন যে আমাকে এই জন্ম তারিখ সময়টা থাকুক, আপনার আরেকদিন পরে জানাবো, অথবা হোয়াটসঅ্যাপে জানিয়ে দেব, অথবা আপনাকে দেখা যাচ্ছে বাই পোস্টে আপনার প্রেসক্রিপশন পাঠিয়ে দেব, আপনি ভিজিটটা দিয়ে যেতে পারেন। এটাই সমস্যা কি? কিন্তু কোনো সমস্যা নাই। সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের শিক্ষার্থীরা 1 বছর ক্লাস করে এসে জন্ম সময়ের সঠিকতা যাচাই না করে যে বিচার করে দেবে, আমরা তো সেই শিক্ষা নিইনি। সেটা ঠিক আছে। যত রকম আমি মনে করি যে যদি আমরা এই 60তম 59তম ক্লাস যদি আমরা দেখতে দেখতে আসি, বা ধরুন আমার যেটা বিশ্বাস যে এত যাবৎ ধরে ধরেন এই ক্লাস করার যে অভিজ্ঞতা, বা এত বছর জ্যোতিষ করছি, 2 যুগ হতে যাচ্ছে, তো সেই অভিজ্ঞতার আলোকে আমি তো বুঝি যে কোনো জায়গায় আমরা যেভাবে ক্লাসকে নিয়েছি এতে তো কোনো জায়গায় আটকানোর কথা না, আটকানোর মতো কিছু নেই। এখন শুধু চর্চা আর কিভাবে এটা ফলাদেশে রূপান্তর করা যায়, কৌশল। আমরা সবসময়ের জন্য কিন্তু কৌশল ক্লাসে কখনোই বলিনি যে আপনারা শুধু এই ব্যক্তি হিসাবে পড়েন। আপনার চোখ বন্ধ করে একটু ভেবে দেখুন যে যদি আমরা ওই সিলেবাস করে পড়াশোনাকে সিলেবাসের ভিতর সমাপ্ত করে যদি আমরা ওই বিচার পদ্ধতিগুলো শিখিয়ে যেতাম, তাহলে ওই প্ল্যানেটের বাইরে, ওই লগ্নের বাইরে আপনারা একটি কথাও বলতে পারতেন কি পারতেন না, ভেবে দেখুন। সিনিয়র আছে তারা দ্রুত বলতে পারে, আমাদের হয়তো একটু সময় লাগবে। যারা সিনিয়র আছে তারা খুব দ্রুত বলতে পারে। ধরা মাত্র ছকটিকে করে অমনি যদি আঙ্গুল দেওয়া হয় এদিক ওদিক যে লগ্ন থেকে কে কোথায় কি অবস্থানে আছে, এটা লগ্নপতিকে হাতের অবস্থানটা এক হাতে ধরে, তো আমার মনে হয় না যে 10 মিনিটের বেশি যে ব্যক্তি চর্চা করবে, 10 মিনিটের ভিতর 12 লগ্ন দেখতে 12 মিনিটের বেশি লাগার কথা না। এর ভিতর 2-4 কথা বলতে থাকলে সেই জাতক যে অখুশি হয়ে যাবে, এটা মনে হয় হওয়ার কথা না, মনে হয় না। ঠিক আছে, ঠিক আছে। আমি খেয়াল করে দেখছি স্যার, যে কোনো একটা ছক দেখলে পরে একটা জায়গায় চোখ আটকায়া যায়, আর ওই জায়গাটাকে কেন্দ্র করে অনেক কিছু বলা যায়। এটা তো অভিজ্ঞতা, মানে আপনার চর্চা করছেন, করতে করতে এসে চোখ আটকাচ্ছে, তার মানে আটকাচ্ছে কেন? যে ওই জায়গায় আমাকে নক করতে হবে, সেই সঠিক জায়গায় নক করতে হবে, তো সঠিক জায়গাটিতে গিয়ে আপনাকে চোখ আটকে দিচ্ছে। এটাই হচ্ছে গবেষণা, এটি হচ্ছে প্রাণায়াম। ওই প্রাণায়ামের মাধ্যমে যে স্থিরতা যেটা আসে, এইটা কিন্তু আমাদের আগে দরকার। যেমন আমাদের শ্রদ্ধেয় স্যার মিস্টার দেবদাস কার্জি বাবু, এনার কিন্তু একটানা মিনিমাম 3 মাস কিন্তু প্রাণায়াম দরকার। কেন দরকার? এই কেনর উত্তর খুঁজতে গিয়ে একজন মাননীয় ব্যক্তি আমার জীবনের, নাম হচ্ছে ডক্টর মহানন্দ হালদার,
ইনি আর হচ্ছে দ্বিজেন্দ্রলাল চৌধুরী, এই দুই ব্যক্তি আমার জীবনের অনুপ্রেরণা। তো এই দ্বিজেন্দ্রলাল চৌধুরী, আমি ওই কথা বলায় বলায় শুধু হাসতাম, মানে হাসি সবসময় থাকতো। যত পরিশ্রম করি না কেন, দেখা যাচ্ছে গায়ের পোশাক সকালবেলায় গায়ে দিয়ে গেছি, বিকালে আর গায়ে দেওয়ার কোনো সুযোগ নেই। আর সে জীবনে কোনোদিন শার্ট পরিনি আমার জীবনে, মানে গেঞ্জি ছাড়া সম্ভব না, কারণ কে ওই ইস্ত্রি করবে, এটা তো সম্ভব না, অর্থাৎ গেঞ্জি পরা চলবে। তো আমার পাশে কিন্তু ওই ডাক্তারবাবু বা দ্বিজেনবাবু বসতে চাইতেন না, সবসময় মুখোমুখি টেবিলে বসতেন, যে গায়ে ঘামের গন্ধ, এই জন্য পাশাপাশি কোনো সময় কিন্তু নিয়ে বসতেন না। তো সেই ব্যক্তি, ধরুন একজন মারা গেছেন, একজন আজকে ভিডিও কলে একটু কথা বললেন। তো এই দ্বিজেনবাবু বলেছিলেন যে, দ্বিজেন্দ্রলাল চৌধুরী উনি বলছিলেন যে তোমার হাসি কিন্তু আমি বন্ধ করে দিতে পারি মাত্র 3 মাস। তা বললাম হাসি বন্ধ করে দিলে তো আমি বাঁচবো না। বললো তুমি বাঁচবে, আরো কঠিন ভাবে বাঁচবে, এই বাঁচা আরো অনেক বড় হবে, তুমি একটু ভাবো না। তখন ওই ক্লাস হয়তো 8 পার হয়ে 9-এ উঠবো, এইরকম টাইম, শীতের সময়। তা বললো এই শীতের সময় তুমি তো পারবে না, তা তোমাকে আমার বলতে ইচ্ছা করছে, আর শীতের সময় করলে ক্ষতিও হয়। তাই বললাম যা ক্ষতি হয় হোক, আমার উপকার কি হবে। তা উনি ওই প্রাণায়াম সম্পর্কে আমাকে কিছু ধারণা দিলেন। তো ধারণায় আমি মুগ্ধ হয়ে গেলাম। ওই ডাক্তার মহানন্দ হালদারও আমাকে মোটামুটি একটু বললেন যে হ্যাঁ, যখন বলছেন তাহলে তুমি করে দেখো। আরে করে দেখো মানে, এমনি তো আমি ভোরবেলায় মানে রাত 12টায় ঘুমাই আর 1টায় ঘুমাই, তখন ঘড়ি না থাকলেও জল খেয়ে ঘুমাই, এমন ভাবে যে আমি জল খেলে, আমি যদি বলি রাত 3টায় উঠবো তাহলে কয় গ্লাস জল খেতে হবে, যদি বলি 4টায় উঠবো তাহলে কয় গ্লাস জল খেতে হবে, 5টায় উঠলে কয় গ্লাস জল খেতে হবে, 6টায় যেদিন উঠবো সেদিন কয় গ্লাস জল খেতে হবে, যেদিন 8টা পর্যন্ত ঘুমাবো সেদিন কয় গ্লাস জল খাবো। এটা আমার মা কিন্তু ওই আমলে জল খাওয়া দেখে এবং আমার উঠা দেখে সে কিন্তু এই বলতো। নৌকায় যখন থাকতাম তখন দাদুরাও বলতো যে কখন নদীতে জোয়ার আসবে তুই কিভাবে টের পাস, এটা আগে টের পেয়ে ডাকিস কিভাবে, এটা বলতো তখন। তো এই যে জল খেয়ে ওঠা মানে যে আমার এই যে সংকল্প, এটি কিন্তু ওই দ্বিজেন্দ্রলাল চৌধুরী উনি একদিন বলেছিলেন যে যখন প্রস্রাবের বেগ হবে তখন তো তুমি এমনি ঘুম থেকে উঠবা, তো বেশি দরকার হলে বেশি খাবা। তো এরকম আমি কয়েকদিন চর্চা করতে করতে মেপে নিলাম। ওই ব্যক্তি আজকে ভিডিও কলে কল দিলেন, উনি অক্ষয় তৃতীয়ার দিনে ওনার মেয়ে একটি ফ্ল্যাট কিনেছেন কলকাতাতে, সেই ফ্ল্যাটে উঠেছেন, মেয়ের একটি ছেলে হয়েছে, সেই সংবাদ জানানোর জন্য। তাই আর কি আমি এখানে শুয়ে আছি, ঠিক এই জায়গাটাই শোয়া আমি, তখন আর কি ওই ভিডিও কল দিছেন। তা দেখলো এবং বলল কেমন আছো টাছো, এই কথার ভিতরে একটু বলল তোমার তো ওই ছোটবেলায়, উনি কিন্তু চায়ের দোকানদার, দ্বিজেন্দ্রলাল চৌধুরী চায়ের দোকানদার, আর ডাক্তার মহানন্দ হালদার কিন্তু হোমিওপ্যাথিক ডাক্তার। তো এই দুইজন ব্যক্তি বলছিলেন যে তোমার স্বপ্ন তো বড় বড়, তোমার প্ল্যান বড়, ছোট কিছু তুমি তোমার জীবনে ধরবে না। এটা কোনো জ্যোতিষ সতীশ না, কিন্তু এই প্রাণায়াম কর্তা, প্রাণায়াম খুব রপ্ত করেন, এটাকে খুব মূল্য দেন। তো সেই বড়র প্রতিফলন উনি লোক মুখে কোথায় শুনেছে, তো শুনে উনি আজকে ফোন দিয়ে বলছে যে তুমি একটু দেখো আমার, তখন ওনার ছোট মেয়েটি হয়নি, ছোট মেয়ে হয়েছে অনেক পরে, সেই ছোট মেয়ের এখন বিবাহ হতে যাচ্ছে, তাই বললেন যে বিয়ে ঠিক হয়েছে, তুমি একটু জটক বিচারটা করে দেখো। আর শুনেছি, খুব খুশি হলাম যে আসলে তোমার তো ছোটবেলা থেকেই আমরা দেখতাম, তোমার চোখই বলতো তোমার স্বপ্ন অনেক বড়। তা তখন যে বলতাম সেই ডাক্তারবাবুর কথা কি তোমার স্মরণ আছে? তখন স্মরণ থাকবে না কেন, এ তো আমি আগেও কয়েকদিন আগে ক্লাসেও বলেছি যে আমার ছোটবেলায় ওই যখন 6-7-এ পড়তাম মাথার চুল পেকে গেছিল। তো চুল পেকে গেলে তখন ওই ডাক্তারবাবু উনি বলছিলেন যে আমি কিছু ওষুধ দিব, তুমি একটু কয়েকদিন খাও। তো ওই রকম মাস 3 মতো ওষুধ উনি 3 বার দিলেন বিনা পয়সায়। তো খাওয়ার পরে আর অকাল ভক্ষতা চলে গেছে, সেই চুলগুলো অটোই কালো হয়ে গেছে।
কোনোদিন কাটা লাগেনি। আর এখন তো ধরেন বয়স হয়েছে, এখন আর কি চুল থাকবে আর কি পাকবে, এখন তো পাকবেই। তো উনি নেই, ওনার 2 মেয়েরই কোষ্ঠী উনি কাস্টমার সাজিয়ে জন্ম তারিখ দিয়ে আমার কাছ থেকে কোষ্ঠী করিয়ে তারপরে বিচার করিয়ে নিয়েছিলেন। এমনকি ওনার ওয়াইফের কোষ্ঠী বিচার করিয়ে নিয়েছিলেন নাম না বলে। এবং মেয়ের কোষ্ঠীতে যেদিন মৃত্যুদিন ছিল, স্ত্রী কোষ্ঠীতে সেই দিন স্বামীর মৃত্যু ছিল, সেই একই সময়ে একই অন্তর্দশায়। যেটি এই ডাক্তার মহানন্দ হালদার মারা গেলে প্রথম যিনি ফোন দেন, কাকড়ার বিশিষ্ট ব্যবসায়ী আমাদের বাগেরহাট জেলার মধ্যে, সেই ব্যবসায়ী ফোন দিয়ে বললেন যে জ্যোতিষী বাবু তুমি কি জানতে ইনি মারা গেছে? তা বলছি যে আমি আসতেছি, আমি এসে বলবো না, আমি মোটরসাইকেলে আসতেছি, উনি মারা গেছে শুনি। তখন আমি খুলনা থেকে রওনা দিই। যাওয়ার পরে সেখানে মানে শত শত নয়, প্রায় হাজারো লোকের সমাগম। তো সেখানেই কিন্তু ওই বাচ্চুবাবু বলে বসলেন, এই জ্যোতিষী তুমি দেখাও, তুমি কি জানতে উনি এইভাবে মারা গেলেন? তা আমি বললাম যে ওনার স্ত্রীর একটি কোষ্ঠী আছে আর ওনার মেয়ের কোষ্ঠী আছে, হয়তো ওইটা দেখলে বোঝা যাবে, নচেত নয়। তো ওইখানে বের করে দেখে কিন্তু এই আমার যে এলাকায় প্রতিফলন, যে আমি জ্যোতিষ, সেই প্রতিফলন কিন্তু ওখান থেকে তৈরি হয় যে ওরে বাপরে, এইটা এইভাবে লেখা সম্ভব ছিল। জোয়ান মানুষ, মানে আমার থেকে উনি কম বয়সে মারা গেছেন, মানে এখন ধরেন আমার 49 বছর বয়স, উনি মারা গেছেন হয়তো 42-43 বছর বয়সে। তো এই অকাল মৃত্যু এটা যে কিভাবে সম্ভব, এটি কিন্তু ওই আয়ু বিচারের দ্বারাই কিন্তু সম্ভব। তো এইবার আমরা কাউকে না কাউকে অনুকরণ না করে যদি আমরা অনুসরণ করি, নিশ্চিতভাবে আমি বলতে পারি যে আমরা কোথাও আটকাবো না। আমাদের শুধু একটু ভাবনার বিষয়, ভাবতে হবে। তো এই দেবদাস কাজী বাবুর কথা যেটি বললাম, যে ওনার এইরকম 3 মাস প্রাণায়াম দরকার, খুব দরকার, খুব কিছু না হলেও অন্তত অনুলোম বিলোম প্রাণায়ামটি ওনার দরকার। এবং 3 মাস দেখেন আমাদের শ্রদ্ধেয় শিক্ষক উনি, তো যখন এই শিক্ষকতা পেশায় বা ওনার পেশায় 3 মাসে কি পরিবর্তন দেখেন, এটা আপনারাই হাউস তখন প্রমাণ করে দিবেন যে 3 মাসে কি পরিবর্তন আসছে। করতে বলুন, আপনারা বলে দিন, তারপরে দেখবেন। বলেন এইবার জন্ম সময়ের সঠিকতা নির্ণয়ের ক্ষেত্রে আমরা আর কোন কোন দিকে নজর দিব? আরেকটি প্ল্যানেট আপনাদের দিব, সেই প্ল্যানেটটিতে জন্ম সময়ের সঠিকতা নির্ণয় করবেন। এই প্ল্যানেটটি আমি দিই, এই প্ল্যানেটটি তৈরি না করে আমি একটি প্ল্যানেট দিই। আমার কাছে একটি প্ল্যানেট আছে এবং এর বিষয়গুলো আমি জানি, হয়তো মনে হয় অনেকটা মনে আছে। কিছু কিছু ক্রিটিক্যাল প্ল্যানেট আমি রেখে দিই। কি হলো, মোবাইল কোন সময় আপডেট নিল? লগ্নে কেতু, তারপরে আরে সর্বনাশে মঙ্গল, আর হচ্ছে শনি, শুক্র, রবি, বুধ,
চন্দ্র আর তো কিছু নাই মনে হয়। এই একটি এর সময়টা মানে লগ্নটা মিথুন হবে কিনা, হতে গেলে কোন কোন জায়গায় দেখব। আর আরেকটি ছক আপনাদের দিব। এখানে হচ্ছে লগ্নের ডিগ্রি 3°18'। 3°18'। আর হচ্ছে চন্দ্রের ডিগ্রি, চন্দ্র 29°। চন্দ্র হচ্ছে 29°0'55" এই। আর হচ্ছে আরেকটি ছক দিব, ওটা তো মোবাইলেই আছে। দেখেন এটা দেখতে থাকেন, আমি আরেকটি ছক বের করি, এটাও মোবাইলে আছে। দেখা যায় না। মঙ্গল, তারপর হচ্ছে শুক্র, কেতু, বুধ, শনি। লগ্নের ডিগ্রি হচ্ছে রাশি হচ্ছে ডিগ্রি। দেখেন লেখেন এই 2 নাম্বার প্ল্যানেটটিও লিখুন। দুটি প্ল্যানেট খাতার এক পাশে লিখে নিন, লিখে নিয়ে একটু ব্যাখ্যা দিন। স্যার সিক্স হাউসটা কি স্যার? কেতু, তারপর কেতু, রবি, বুধ, শনি। কেতু, রবি, বুধ, শনি। সবাই একেবারে কঠোরভাবে মনোযোগ দিতে হবে। কেন দিলাম এই প্ল্যানেটটি সেটাও কিন্তু বুঝতে হবে।
বসিয়েছেন প্ল্যানেট? হয়েছে স্যার। এক নম্বর হ্যাঁ, স্যার। প্ল্যানেটে কে বলতে পারবেন আগে যে এই জাতকের কি দেখে বুঝবো লগ্ন 3 ডিগ্রিতে আর চন্দ্র 29 ডিগ্রি 0 মিনিট 55 সেকেন্ড, মানে এই দেখেন 5 সেকেন্ড হলে কিন্তু চন্দ্র মকরে চলে যাবে, বুঝতে হবে। তাহলে ইনার লগ্নটা 5 সেকেন্ড পরে হলে লগ্ন রাশিটা চলে যাচ্ছে মকরে। আবার এদিকে লগ্নটা যদি 3 ডিগ্রি মানে কত 3 4 12 মিনিট আগে যায় তাহলে কিন্তু লগ্নটা বৃষ হয়ে যাচ্ছে। তাহলে এর 5টা বৈশিষ্ট্য বলতে হবে, যে মিথুন লগ্নের 5টা বা 10টা বৈশিষ্ট্য বলতে হবে, যে এই লগ্নে কেতু থেকে এই জাতক এইরকম হবে, বাবা এরকম হবে, মা এরকম হবে, ভাই বোন এরকম হবে। আর এই প্ল্যানেটে দেখুন 29 ডিগ্রি 34 মিনিটে লগ্ন, মানে আর 26 মিনিট লগ্ন, তার মানে এই মিনিটের 26 মানে আপনার লগ্ন 4 মিনিটে 1 ডিগ্রি। তাহলে দেখুন 1 মিনিটও লাগছে না, মাত্র 26 সেকেন্ড গেলেই, অর্থাৎ আধা মিনিট গেলে কিন্তু লগ্নটা বৃষ হয়ে যাচ্ছে। তাহলে এই লগ্নের কিছু বৈশিষ্ট্য বলতে হবে। আবার আগে হলে চন্দ্র 30 4 ধরেন 12-14 মিনিট আগে হলে কিন্তু রাশিটা ওই ধনু হয়ে যাচ্ছে। তাহলে এরও কিন্তু 10টা বৈশিষ্ট্য বলতে হবে বা 5টা বৈশিষ্ট্য বলতে হবে, যে আমরা এটি বুঝবো যে তার লগ্ন কি হবে। এইটা তো এমন ভাবে বলতে হবে যে লগ্ন 29 ডিগ্রি 34 মিনিট, মানে বুঝতেই হবে যে লগ্ন এখানে কিন্তু যেতে পারে, ঘড়ি ধরে নিশ্চয়ই বসেছিলেন না, বা ডাক্তারের সন্তান নয়, এটা নাও হতে পারে। তাহলে কি দিয়ে হবে, এর কিন্তু বৈশিষ্ট্য বের করতে হবে। কে কে বলতে পারবেন বলেন, প্রস্তুতি নেন, আমি শুনবো, সবার কাছ থেকে শুনবো। কিন্তু আজকে 59 নাম্বার ক্লাস, আমি আজকে কিন্তু বুদ্ধির ক্লাস, অর্থাৎ আমি শিখবো কিন্তু আপনাদের কাছ থেকে। কেউ একজন শুরু করুন। আপনারা হয়তো ভাবতেছেন যে জাতক তো আমার সামনে নেই, জাতক কিন্তু আমাদের ওই প্ল্যানেটেও সামনে ছিল না, হাতও কিন্তু সামনে ছিল না। আমরা হাতে অনুধাবন করেছি যে কি কি হতে পারে। তাহলে আমাদের এখানে তো জাতকের প্রয়োজন নেই, যে বৈশিষ্ট্যগুলো বলবেন সেই বৈশিষ্ট্যগুলো আমি জানি, এই দুইজন আমি জানি। তো যদি আমি জানি তাহলে এই দুইজনের বৈশিষ্ট্য যদি আপনারা যা বলবেন 10% অর্থাৎ 50% প্লাস যদি আমাদের মেলে, তাহলে আমরা ধরে নিব যে হ্যাঁ আমাদের বিচার পদ্ধতি সঠিক আছে। শুরু করেন। নিউজটা বলেন আগে। দেখতেছি। তাহলে আপনারা গবেষণা করেন 2-3 মিনিট, ভাবেন।
রেজদা, হ্যালো। হ্যাঁ বলেন। এখন একটা আলোচনা শুরু করেন। এই প্রথম লগ্নে কিন্তু এটা যদি মিথুন লগ্ন হয় তার কিরকম বৈশিষ্ট্য হইব, আর বিষলগ্ন হলে কিরকম বৈশিষ্ট্য হইব? এই তো স্যারের প্রশ্নটা ছিল তো এই না? স্যারের প্রশ্নটা হচ্ছে, যেহেতু স্যার নিরূপণ করছেন যে মিথুন লগ্ন কেন হলো সেটাই। এখন মিথুন লগ্ন সাপেক্ষে তার বৈশিষ্ট্য বলতে হবে। মিথুন লগ্ন সাপেক্ষে আমি একটা বৈশিষ্ট্য বলি। বলেন। শিশুকালে তার মা হারাতে পারে। সেটা চতুর্থপতি এবং লগ্নপতি ষষ্ঠে যাওয়ার কারণে বলতেছেন, তাই তো? হ্যাঁ, অষ্টমপতি। এটা তো এই যে শনি অষ্টমপতিও তো চতুর্থ বসে আছে, বুধ মঙ্গলে ঘরে বসে আছে, চন্দ্র রাহু দ্বারা আক্রান্ত। হ্যাঁ, তাইলে আর চতুর্থ শনি যেহেতু অষ্টমপতি তার দোষ আছে, আগে তো অষ্টমপতি দুষ্টি বিচার করবো। তাহলে মার ঘরে যেহেতু বসে আছে তাহলে শিশুকালে মাকে হারাতে পারে। আর চন্দ্র রাহু দ্বারা আক্রান্ত। তবে পিতা নাম যাচাই ব্যক্তি হবে। হ্যাঁ, আর তার এই যে দ্বিতীয় মঙ্গল নিচস্থ, এবং সে মঙ্গল তার মধ্যে রাগ জেদ অহংকার থাকবেই না, নিষ্ক্রিয় থাকবে। যদি মিথুন লগ্ন হয়, মিথুন লগ্নের প্রধান বৈশিষ্ট্য যদি বিচার করি, তার মাকে শিশুগুলো হারাতে পারে। আর বাবা পঞ্চমে বসে আছে, নাম যাচাই ব্যক্তি হবে। হ্যাঁ, আর অষ্টমে বৃহস্পতি, সপ্তমপতি অষ্টমে আছে। মিথুন লগ্ন হইলে এই দু একটা বৈশিষ্ট্য বললাম। আমরা মিথুন লগ্ন হলে রাশিটা কি আসলে তার এই 29 ডিগ্রি ক্রস করে মকরে যেতে পারে? লগ্ন কি সময় অনুযায়ী আরেকটু এগিয়ে 3 ডিগ্রি 18 মিনিটের জায়গায় 4 ডিগ্রি 20 মিনিট বা 5 ডিগ্রিতে নিয়ে আমরা রাশিকে কি অষ্টমে নিয়ে যেতে পারে? এটি কিন্তু একটি বিশেষ প্রশ্ন। আমাদের হাতে কোন কোন জায়গা দেখব তার উপরে কিন্তু 5টি হলো না, অন্তত 5টি উত্তর কিন্তু হলো না। স্যার যদি মিথুন লগ্ন ধরি স্যার, সেই ক্ষেত্রে জাতকের আমি যেটা তার জাতকের এবং জাতকের মায়ের স্নায়বিক সমস্যা হইতে পারে, স্নায়বিক রোগ থাকতে পারে। দ্বিতীয়ত জাতক অপোজিট সেক্স দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারে এবং সে নিরীহ প্রকৃতির হবে। তৃতীয়ত জাতক যথেষ্ট পঞ্চমপতি শুক্র সক্ষেত্রে হয়, সে যথেষ্ট জ্ঞানী হবে, এটা বোঝা যাচ্ছে স্যার। চতুর্থে অষ্টমপতি এবং নবমপতি শনির অবস্থান, নবমপতি